পারুলের বিয়ে হওয়ার পরের দিনই তার বাড়ির বাইরে অনেকজন মহিলা এবং পুরুষ সদস্য দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদেরকে দেখে পারুল মোটেই চিনতে পারে না। বাবা, বিয়ে হয়ে একদিনও হতে পারলো না, আর এত ভিখারি বাড়ির বাইরে খাবার চাওয়ার জন্য চলে এসেছে। কি অবস্থা! বিয়ের পর যে অনেক খাবার বেঁচে গেছে সেটা এই ভিখারিগুলো জানলো কিভাবে? অবশ্য এত বড় বাড়ি বুক করে ধুমধাম করে বিয়ে হয়েছে, তাই এমনিতেই সবাই খবর পেয়ে গেছে যে আমাদের বাড়িতে অনেক অনেক খাবার বেঁচে গেছে। এই বলে পারুল তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বেঁচে থাকা খাবার বাইরে নিয়ে আসে আর গরিব মানুষদের লাইন করে দাঁড়াতে বলে। কিন্তু সেই মানুষগুলো নতুন বউয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তারা মোটেই ভিখারি নয়, বরঞ্চ তারা সেই বাড়িরই সদস্য। কি ব্যাপার, আপনাদের কানে কথা যাচ্ছে না? সকাল হতে না হতেই বেঁচে থাকা খাবার চাইতে চলে এসেছেন, আর লাইনে দাঁড়াতে লজ্জা কিসের? লাইনে দাঁড়িয়ে পড়ুন, তারপর আমি সবাইকে ঠিক বেঁচে থাকা খাবারগুলো দিয়ে দেব। ভিখারি আবার ভিক্ষা চাইতে লজ্জা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নতুন বৌমা? আমরা ভিখারি হতে যাব কেন? আর তুমি না জেনে শুনে কথা বলছো? তুমি জানো আমরা কারা? আরে নতুন বৌমা জানবে কি করে আমরা কে? আমরা তো বিয়েতে আসিনি। ওদের যখন বিয়ে হয়েছিল তখন আমরা সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম, তাই নতুন বৌমা আমাদের চিনতে পারবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলেও আমাদের ভিখারি বানিয়ে দেবে? আপনারা কি বলছেনটা কি? এরকম ছেঁড়া ধুতি, কেমন একটা সাদা মাটা শাড়ি, তারপর ছেঁড়া কুর্তি পরে আপনারা দাঁড়িয়ে আছেন আর বলছেন আপনারা ভিখারি নন? তাহলে আপনারা কারা? ও, আমি বুঝতে পেরেছি। আমার শাশুড়ি মা বলছিল যে এই পাড়াতে একটা বড় পাগলখানা আছে, তার মানে নিশ্চয়ই আপনারা পাগল আর পাগলাগড় থেকে পালিয়ে এসেছেন, তাই তো? পারুল এই কথা বললে তার শ্বশুরবাড়ির সদস্যরা ভীষণ পরিমাণে রেগে যায় আর সবাই মিলে পারুলের সঙ্গে ঝগড়া শুরু করে। এমন সময় ঝগড়ার আওয়াজ পেয়ে শিখা দেবী বাড়ির বাইরে বেরিয়ে আসে আর সে দেখে যে তার ছেলের বউ পারুল পরিবারের 36 জন সদস্যের সঙ্গে ভীষণ বাজেভাবে ঝগড়া করছে, যা দেখে সে লজ্জায় মাথা লুকানোর জায়গা খুঁজে পায় না। বৌমা, তুমি কি সব বলছো? ওনারা পাগল হতে যাবে কেন? ওনারা হলেন এই বাড়িরই সদস্য। তোমাকে এখন সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করতে হবে, আর তুমি না জেনে শুনে এরকম হুটহাট লোককে কথা শুনিয়ে দেবে না। আমার শ্বশুর বাড়ির সদস্য মানে এই এতগুলো দলবাঙ্গল এই বাড়ির সদস্য? এটা হতেই পারে না। এতগুলো লোকের সঙ্গে সংসার করা তো একেবারেই সম্ভব নয়। আমরা এইভাবেই সবার সঙ্গে মিলেমিশে বিয়ের পর থেকে সংসার করে আসছি, আর তুমি বিয়ের পরের দিনই এসে বলে দিচ্ছ যে আমাদের বাড়ির সবার সঙ্গে তুমি মিলেমিশে সংসার করতে পারবে না? এটা আবার কেমন কথা বৌমা? আর এমনিতেই তুমি আমাদের অনেক অপমান করে ফেলেছো, তাই তোমার সঙ্গে এখন আমরা কোনো কথা বলতে চাই না। এই বলে বাড়ির 36 জন সদস্য বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর বাড়িতে চারিদিকে এত লোকের সমাগম দেখে পারুলের একেবারে মাথা খারাপ হয়ে যায়, কারণ সে বাপের বাড়িতে শুধুমাত্র বাবা এবং মায়ের সঙ্গে বসবাস করত, কিন্তু বিয়ের পর তাকে যে এত বড় শ্বশুরবাড়ির সদস্য হতে হবে সেটা পারুল স্বপ্নেও ভাবতে পারেনি। এ কি জেঠিমা, আমরা কিছুদিনের জন্য সুইজারল্যান্ডে ঘুরতে গেছি বলে তুমি আমার আর আমার 5 বোনের ঘর নতুন বৌদিকে দিয়ে দিয়েছো? তুমি তো ভালো করেই জানো যে আমাদের বোনেদের এই ঘর ছাড়া অন্য কোনো ঘরে থাকতে ইচ্ছা করে না। আরে আমি আমার ছেলে আর ছেলের বৌমাকে বলেছিলাম তোমাদের এই ঘরে থাকতে হবে না, কিন্তু নতুন বৌমা কোনো কথাই শুনতে চাইলো না, বলল নাকি এই ঘরটা বড়, সেই জন্য এই ঘরেই থাকবে। তুমি বলতে পারোনি, তাতে আমি কি করব বলো? আর বৌদি, তুমি এখন এই বাড়ির বড় ঘরটা ছেড়ে দাও, কারণ এই ঘরটা আমাদের। আমার সবেমাত্র নতুন বিয়ে হয়েছে আর আমি বাপের বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, সুতরাং আমি যদি এই বড় ঘরটাই না থাকি তাহলে আমি কোন ঘরে থাকবো? কারণ তোমরা 36 জন মিলে এই বাড়ির সব কটা ভালো ভালো ঘর নিয়ে নিয়েছো, বাদ বাকি যে কটা ঘর পড়ে আছে সেগুলো মোটেই থাকার মতো নয়, সুতরাং আমি এই ঘরেই থাকবো। পারুল এভাবে জেদ করতে শুরু করলে তার 6 ননদ কোনো কথা শুনতে চায় না। তারা ঘরের মধ্যে ঢুকে নতুন বৌদির সমস্ত জিনিসপত্র বারান্দায় বের করে দেয় আর সবাই মিলে আবার আগের মতো নিজেদের ঘর ব্যবহার করতে শুরু করে। এমন সময় পারুলকে সেই বাড়ির সব থেকে ছোট এবং নোংরা ঘরে গিয়ে উঠতে হয়, কিন্তু তাতেও যেন অত বড় পরিবারের শান্তি হয় না, কারণ তারা সবসময় পারুলকে অর্ডার করতে শুরু করে। বৌমা, আমরা সুইজারল্যান্ডে যে কদিন ছিলাম সেই কদিন মোটেই বাঙালি রান্না খেতে পারিনি, কারণ ওখানে বাঙালি কোনো খাবার দাবার পাওয়া যায় না। তাই তুমি আমাদের 36 জনকে আজকে ভালো মন্দ বাঙালি খাবার রান্না করে খাওয়াও। আমার 5 মেয়ে মটন বিরিয়ানি খেতে পছন্দ করে, 3 ছেলে ভেটকি মাছের পাতুরি,
তার সাথে সরু চালের ভাত খাবে, আর আমাদের জন্য মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে সবজি রান্না করে ফেলো। কিন্তু বৌমা, এই বাড়ির ছেলেদের জন্য তুমি কিন্তু ভুলেও ভাত রান্না করো না, কেননা আমাদের বাড়ির ছেলেদের সুগার হয়ে যাওয়ার ধাত আছে, তাই আমরা দুপুরবেলা ভাত খাই না। তুমি বরং আমাদের জন্য 100টার মতো রুটি করে দিও। মানে আপনারা তো পুরো আমার কাছে নিমন্ত্রণ বাড়ির মতো রান্না করার ফিরিস্তি দিচ্ছেন। আমি এতজনের রান্না একা কিভাবে করব? কেন বৌমা, আমরা যেভাবে এতদিন ধরে সবার জন্য রান্না বান্না করে এসেছি, তোমাকে এখন আমাদের সবার জন্য সেভাবেই রান্না বান্না করতে হবে, কারণ তুমি এই বাড়ির ছোট ছেলের বউ। পারুল এই কথা শুনে ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে, তবুও সে রান্নাঘরে গিয়ে সবার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের রান্না বান্না করে, আর সেই সাথে 100টা রুটি তৈরি করে। এভাবেই সারাদিন বাড়ির 36 জন সদস্যদের জন্য রান্নাবান্না করতে গিয়ে নতুন বউ ভীষণই ক্লান্ত হয়ে পড়ে। আর তার শ্বশুর বাড়ির 36 জন সদস্য এমনই যে তারা নিজের হাতে খাবার নিয়ে পর্যন্ত খেতে চায় না। পারুল তাদের সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়, আর সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে পারুল সবার এঁটো বাসন পরিষ্কার করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌদি, আমি শুনেছি তুমি নাকি বিয়ের সময় অনেক ক্যাশ টাকা পেয়েছো। হ্যাঁ বৌদি, তুমি এত টাকা পেয়েও আমাদেরকে কিছু খাওয়াবে না বলো? সব টাকা জমিয়ে রেখেছো, একা একা সব টাকা খরচা করবে বলে? আমাদের কিন্তু একান্নবর্তী পরিবারে সেটা হবে না। আমাদের পরিবারের দাদাদের যখন বিয়ে হয়েছিল, তখন সব বৌদিরা আমাদেরকে উপহার পাওয়া টাকা দিয়ে শপিং করতে নিয়ে গিয়েছিল, তারপর অনেক অনেক খাবার খাইয়েছিল। তাই তোমাকেও এখন আমাদেরকে শপিং করাতে নিয়ে যেতে হবে আর খাওয়াতে হবে। কিন্তু ওই টাকাটা দিয়ে আমি ভেবেছি আমার ঘরটা আমি সারিয়ে নেব, কারণ ওরকম নোংরা পুরানো ঘরে থাকতে আমার খুব অসুবিধা হচ্ছে। তোমরা কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাদেরকে নিশ্চয়ই খাওয়াবো। পারুল এই কথা বললে তার 6 ননদ মুখ ভারী করে সেখান থেকে চলে যায়। এমনকি তারা নিজেদের মায়ের কাছে গিয়ে নালিশ করতে শুরু করে, যার ফলে পারুলের কিছু করার থাকে না। সে নিজের উপহার পাওয়া সমস্ত টাকা বের করে তার ননদদের হাতে দিয়ে দেয়। তাই সেই একান্নবর্তী পরিবারের সকল সদস্য মিলে নতুন বউয়ের টাকা দিয়ে শপিং করতে শুরু করে। তারা সবাই অনেক দামি দামি খাবার কিনে খায়। এভাবে পারুলের সব টাকা শেষ হয়ে যায়। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন, বিজয়, আমার দামি শ্যাম্পুটা একদম শেষ হয়ে গেছে। তুমি তো ভালো করেই জানো যে আমি ওরকম পাতা শ্যাম্পু ব্যবহার করতে পারি না, তাই তুমি আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য শ্যাম্পু নিয়ে এসো প্লিজ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য দামি শ্যাম্পু নিয়ে আসবো। এমন সময় বিজয় এবং পারুলের সব কথা পারুলের ননদেরা শুনে ফেলে। তাই বিজয় অফিসে চলে গেলে তারা একসঙ্গে বসে বিজয়কে ফোন করে, কারণ বিজয় শুধুমাত্র তার বউকে দামি শ্যাম্পু কিনে দেবে এটা তারা কখনোই মেনে নিতে পারে না। দাদা, তুই নাকি তোর বউয়ের জন্য শ্যাম্পু নিয়ে আসবি, তাহলে আমরা সবাই বাদ যাবো কেন? তুই আমাদের জন্য একই শ্যাম্পু নিয়ে আসবি। আর হ্যাঁ, আমাদের বাবা কাকা আর দাদাদের জন্য ভালো ভালো শ্যাম্পু নিয়ে আসবি, কারণ আমরা সবাই দামি শ্যাম্পু দিয়ে চুল ব্যবহার করব। এই বাড়িতে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, তাই তোর বউ একা দামি শ্যাম্পু ব্যবহার করবে এটা কিন্তু চলবে না। এমন কথা শুনে বিজয় খুবই বিপদে পড়ে, কারণ এতগুলো দামি শ্যাম্পু কিনতে গেলে তার অনেক টাকা খরচা হয়ে যাবে। তবে বিজয়ের কিছু করার থাকে না। রাত্রিবেলা বাড়িতে ফিরে আসার সময় বিজয় অনেকগুলো দামি শ্যাম্পুর প্যাকেট নিয়ে বাড়িতে ফেরে। সত্যি তুমি পারো বটে, তোমাকে ধরে নিয়ে আসতে বললে তুমি বেঁধে নিয়ে আসো। যাক, ভালো হয়েছে তুমি এতগুলো দামি শ্যাম্পু নিয়ে এসেছো, তাহলে আমাকে প্রত্যেক মাসে আর শ্যাম্পু কিনতে হবে না। আমি 1 বছর ধরে একটা একটা করে শ্যাম্পু ব্যবহার করব। এমন সময় পারুলের সমস্ত ননদ, শাশুড়ি মা, ভাসুর এবং শ্বশুর মশাই সেখানে চলে আসে। আর পরিবারের 36 জন সদস্য মিলে একটা একটা করে শ্যাম্পু বিজয়ের কাছ থেকে নিয়ে নিতে শুরু করে, যার ফলে পারুলের ভাগে কোনো শ্যাম্পু জোটে না, যা দেখে পারুল ভীষণ পরিমাণে চটে যায়। কিন্তু তবুও সে চুপ করে দাঁড়িয়ে থাকে। আসলে বৌদি, আমরা দাদাকে ফোন করে বলেছিলাম যে আমাদের জন্য দামি দামি শ্যাম্পু নিয়ে আসতে, তাই জন্য দাদা আমাদের জন্য ভালো ভালো শ্যাম্পু নিয়ে এসেছে। ভালো কথা, তোমাদের দাদা তোমাদের জন্য শ্যাম্পু নিয়ে আসতে গিয়ে আমার কথাই ভুলে গেছে, কারণ দেখো আমার কপালে তো শ্যাম্পু জুটলোই না। আসলে কি বলতো, দোকানে দামি শ্যাম্পু শেষ হয়ে গেছিল, তাই আমি ঠিক বুঝতে পারিনি যে কি করব। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কালকে দামি দামি শ্যাম্পু, কসমেটিক্স সমস্ত কিছুই নিয়ে এসে দেবো। এই কথা শুনে পারুলের ভীষণ অভিমান হয়, তাই সে কোনো কথা বলতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে।
আর প্রত্যেকদিন পরিবারের 36 জন সদস্যের জন্য পারুলকে কোনো না কোনোভাবে কষ্ট সহ্য করতে হয়। আর একদিন পারুল তার বাপের বাড়িতে যাবে বলে ঠিক করে, কিন্তু তার শ্বশুর বাড়ির এতজন সদস্য মিলে তাকে বাড়ির কাছে এমন ভাবে ব্যতিব্যস্ত করে তোলে যে পারুল বাপের বাড়িতে পর্যন্ত যেতে পারে না। তাই পারুলের বাবা মা পারুলের জন্য অপেক্ষা করে। মা, আজকে আমি যেতে পারবো না। তুমি এত কষ্ট করে আমার জন্য সকাল থেকে রান্না বান্না করলে, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। এরা যদি বিয়ের আগে একবার বলতো যে এরা 36 জন মিলে এক বাড়িতে বসবাস করে, তাহলে আমি কোনোদিনও এই বিয়েতে রাজি হতাম না। তার থেকে বড় কথা, এরা একসাথে থাকলেও কেউ কোনো কাজ করে না। আমাকে সারাদিন অনেক খাটতে হয়। আমার ভালো লাগছে না মা। পারুলের মুখে এরকম কথা শুনে তার মায়ের ভীষণ খারাপ লাগে, কিন্তু এখন যেহেতু মেয়ের বিয়ে হয়ে যায়, তাই পারুলের বাবা মায়েরও কিছু করার থাকে না। এভাবেই আরো কিছুদিন সময় কাটে। আর একদিন পারুল বিজয়ের সঙ্গে হানিমুনে ঘুরতে যাবে বলে ঠিক করে, কারণ বিয়ের 1 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত পারুল কোথাও ঘুরতে যেতে পারেনি। কিন্তু এমন সময় পারুলের শ্বশুরবাড়ির সদস্যরা তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য জেদ করে। কিন্তু আপনারা আমাদের সঙ্গে গিয়ে কি করবেন? এই তো আপনারা কিছুদিন আগে সুইজারল্যান্ডে ঘুরতে গেলেন, আর এখন আমরা ঘুরতে যাচ্ছি বলে আপনারা আবার আমাদের সঙ্গে ঘুরতে যাবেন? আসলে তোমার শাশুড়ি মা বিজয়কে তোমার সঙ্গে একা ছাড়তে ভয় পাচ্ছে, কারণ তোমরা তো এর আগে কোনোদিনও ইন্টারন্যাশনাল ট্যুর করতে যাওনি। সেই কারণে তোমাদের খেয়াল রাখার জন্য আমরা সবাই তোমাদের সঙ্গে যাব। মানে আপনারা সবাই আমাদেরকে পাহারা দিতে যাবেন? আমরা কি বাচ্চা ছেলে মেয়ে নাকি যে আমাদেরকে পাহারা দিতে হবে? ছাড়ো না পারুল, তুমি কেন এরকম ভাবে কথা বলছো? আর এরা সবাই আমাদের বাড়ির সদস্য, তাই আমি এদেরকে ছেড়ে একা ঘুরতে যেতে পারবো না। বিজয় এই কথা বললে পারুল খুব রেগে যায়, কিন্তু পারুল একেবারে মনে মনে ভেবেই নেয় সে কিছুতেই তার পরিবারের সঙ্গে ঘুরতে যাবে না। তাই ঘুরতে যাওয়ার দিন পারুল বিজয়কে ফোন করে বলে, বিজয়, আমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি অফিস থেকে এয়ারপোর্টে চলে এসো, আমি বাড়ি থেকে সবাইকে নিয়ে এয়ারপোর্টে চলে যাব, তারপর আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব, কেমন? পারুলের কথা শুনে বিজয় খুবই খুশি হয়, কিন্তু পারুল তার শ্বশুরবাড়ির সকল সদস্যকে ফ্লাইটের ভুল সময় বলে দেয় আর ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এভাবে পারুল যখন একা এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়, তখন বিজয় তাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। এমন সময় বিজয় যখন তার পরিবারকে ফোন করতে যায়, তখন তুমি ওদেরকে বেকার বেকার ফোন করো না, আমি ওদেরকে অনেকবার আসতে বলেছি, ওরা আসার জন্য রাজি হয়নি। তোমার কোন দূর সম্পর্কের পিসি আছে, তার মেয়ের নাকি আজকে বিয়ে, তাই শাশুড়িমা, জেঠি শাশুড়িমা সবাই মিলে বলল আমাদের দুজনকে ঘুরতে চলে যেতে। ওনারা সবাই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে। বিজয়ের সাদা মনে কাদা নেই, তাই সে পারুলের কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে পারুলের শ্বশুরবাড়ির লোকেরা একেবারে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে, কারণ তারা ভালো করে বুঝতে পারে নতুন বৌমা তাদেরকে টুপি পরিয়ে চলে গেছে। অন্যদিকে পারুল যখন বিজয়ের সঙ্গে ঘুরতে চলে যায়, তখন বাড়ির সকল সদস্যকে একা একা বাড়ির সমস্ত কাজ করতে হয়। এমন অবস্থায় তারা নিজেদের ভুল বুঝতে পারে। তাই পারুল এবং বিজয় যখন ঘুরে বাড়িতে ফিরে আসে, তখন পরিবারের সকলেই পারুলের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে কেউ নতুন বৌমার উপর কাজের বোঝা চাপিয়ে দেয় না। এখন বাড়ির প্রত্যেক সদস্য নিজের কাজ নিজেরাই করে থাকে। মা, আজকে আমার ক্লাস টেস্ট আছে, কিন্তু দেখো বাইরে কেমন ভয়াবহ বৃষ্টি হচ্ছে। আমি কিভাবে স্কুলে যাব? আমি তো বুঝতেই পারছি না। এই বৃষ্টির মধ্যে আমাদের মতো ছাত্রছাত্রীদের স্কুলে পড়াশোনা করা খুব কঠিন হয়ে পড়ে। আমাদের বাড়িতে একটাই ছাতা, আর সেই ছাতাটা তো তোর বাবা সকালবেলা বাজারে নিয়ে গেছে। তোর বাবা বাজার থেকে ফিরে আসুক, তারপর তুই ছাতাটা নিয়ে চলে যাস। আমি আর তোর বাবা না হয় ভিজতে ভিজতে কাজে যাব। চামেলির বাবা বাজার থেকে ফিরে আসার পর রত্নাদেবী তার মেয়েকে বর্ষার মধ্যে নিজেদের ছাতাটা দিয়ে দেয়। প্রথমে চামেলি কিছুতেই ছাতা নিয়ে স্কুলে যেতে চায় না, কিন্তু তার মা তাকে ভীষণ পরিমাণে জোর করায় সেই ছাতাটা নিয়ে সে স্কুলে যেতে বাধ্য হয়। কিন্তু সেই ছাতার অবস্থা ভঙ্গুর প্রকৃতির হওয়ায় বাইরের বৃষ্টি এবং দমকা হাওয়ার মধ্যে চামেলির ছাতাটা ভেঙে যায়। এর ফলে তার স্কুলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। চামেলির ক্লাস টিচার শ্রেয়সী ম্যাডাম তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। চামেলি, এটা কোনো ক্লাসে ঢোকার টাইম হলো? ক্লাস শুরু হয়েছে 20 মিনিট হয়ে গেছে, আর তুমি এখন ক্লাসে এসেছো? তোমার একটা কোনো কাণ্ড জ্ঞান নেই। এই তুমি নাকি ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, এই তার নমুনা? যে স্টুডেন্টদের কোনো পাংচুয়ালিটি থাকে না, সে স্টুডেন্ট কখনো ভালো হতে পারে না।
ম্যাম, বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমার ছাতাও ভেঙে গেছে, সেই কারণে আমার ক্লাসে আসতে দেরি হয়েছে। আপনি দয়া করে আমাকে বকাবকি করবেন না ম্যাডাম। যদি বাইরে বৃষ্টি না হতো আমি তাহলে একদম টাইমেই চলে আসতাম। চামেলির এমন কথা শুনে তার ম্যাডাম আরো রেগে যায়। সে চামেলিকে আরো বেশি পরিমাণে বকতে থাকে, আর ম্যাডামের সাথে সাথে ওই ক্লাসের একজন ছাত্রী মোনা তালে তাল মেলাতে থাকে, কারণ মোনা বরাবরই চামেলিকে সহ্য করতে পারত না। মোনা সবসময় চামেলিকে বিরক্ত করত, আর সে চামেলিকে অপমান করার কোনো সুযোগও ছাড়ত না। ম্যাম, চামেলি এমন করে বলছে যেন এই বর্ষার মধ্যে ও একাই স্কুলে আসে। আমরা কি এই বৃষ্টির মধ্যে স্কুলে আসিনি? কিন্তু দেখুন, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন, আমরা তো সবাই টাইমেই চলে আসি বলুন। কিন্তু ও দেরি করে আসার জন্য বৃষ্টির অজুহাত দিচ্ছে, যাতে আপনি ওকে বকতে না পারেন। না ম্যাডাম, মোনা একেবারেই ভুল কথা বলছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না তো। আর মোনা, তুই তো প্রত্যেকদিন তোর বাবার 4 চাকা গাড়ি করে স্কুলে আসিস, তুই তাহলে বৃষ্টিতে ছাতা ছাড়া হেঁটে হেঁটে স্কুলে আসার কষ্ট কি করে বুঝবি? এই, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তোমার ফালতু কথা শুনতে গেলে আমার ক্লাসের টাইমটাই নষ্ট হবে। তুমি এক্ষুনি ক্লাস থেকে বাইরে বেরিয়ে যাও। এই বলে ম্যাডাম চামেলিকে ক্লাসের বাইরে বের করে দেয়। চামেলি তার শিক্ষিকার কথা মতো ক্লাসের বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকে। এর ফলে অন্যান্য বাচ্চারা তাকে দেখে খুবই হাসাহাসি করতে থাকে। সকলে মিলে তার উপর এভাবে হাসাহাসি করলে সে চুপ করে আপন মনে কাঁদতে থাকে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়, আর বৃষ্টির পরিমাণ আরো দ্বিগুণ হয়। এর ফলে চামেলি প্রত্যেক দিন ক্লাসে আসতে দেরি করে, আর সেই সাথে সে কোনো ক্লাসও করতে পারে না। একদিন স্কুলে যাওয়ার সময়, উফ, এই বৃষ্টির মধ্যে কিভাবে স্কুলে যাব? প্রত্যেকদিন আমি যখন স্কুলে যাই আর স্কুল থেকে বাইরে বেরোই, তখন বৃষ্টির পরিমাণ কেন যে বেড়ে যায় আমি তো বুঝে উঠতেই পারি না। চামেলি কোনো মতে স্কুলে পৌঁছালে সে জানতে পারে যে ভয়াবহ বৃষ্টির কারণে আজকে তাদের স্কুল ছুটি দেওয়া হয়েছে। স্কুল ছুটির নোটিশ পেয়ে সকল ছাত্রছাত্রীরা ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু চামেলি মোটেই খুশি হতে পারে না, কারণ সে ভালো করেই জানে তাকে আবার বৃষ্টির মধ্যে এতটা রাস্তা ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে। সে স্কুলের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে। মোনা চামেলিকে দেখে তার কাছে এসে বলে, কিরে চামেলি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, বৃষ্টির দিনে স্কুল ছুটি পেয়েছিস তো বাড়ি চলে যা, আর বাড়িতে গিয়ে গরম গরম কফি আর পকোড়া খা। না রে, আমার কি আর ভাগ্য তোর মতো এত ভালো যে স্কুল ছুটি পেয়েছি বলে গাড়ি করে বৃষ্টি এনজয় করতে করতে বাড়ি যাব, তারপর বাড়ি গিয়ে ইলিশ মাছ ভাজা খাবো, খিচুড়ি খাবো। এমন ভাগ্য করে আমাদের গরিবদের এরকম ভাগ্য নেই রে। আমাদের জীবনে বর্ষাকাল সবসময় দুঃখেরই হয়। উফ, তুই তো দেখছি জ্ঞান দিতে একেবারে এক্সপার্ট। অবশ্য আমার বলাই ভুল হয়েছে। এখন বর্ষার মধ্যে জিনিসপত্রের দাম যা বেড়ে গেছে, তোর পক্ষে তো কিছু খাওয়াও সম্ভব হবে না। সেটা আমার ভেবেই কথা বলা উচিত ছিল। এই বলে মোনা চামেলির উপর হাসতে থাকে এবং সে তাদের গাড়িতে উঠে পড়ে। মোনা তাদের গাড়ির কাছের মধ্যে দিয়ে বৃষ্টি দেখতে দেখতে উৎসাহিত হয়ে বৃষ্টি এনজয় করতে করতে বাড়ি পৌঁছায়। অন্যদিকে চামেলি বৃষ্টির মধ্যে কষ্ট করে নিজের কুঁড়ে ঘরে যায়, কিন্তু বৃষ্টির পরিমাণ আরো অনেক গুণে বৃদ্ধি পাওয়ায় চামেলিদের ঘরে জল উঠে আসে। এর ফলে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। মা, ওই দেখো, বৃষ্টির জলে আমার বই খাতা স্কুলের ব্যাগ সব ভেসে যাচ্ছে। এবার আমি কি করব? আমি কালকে থেকে কি করে স্কুলে যাব? ওই ব্যাগে আমার হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্কের খাতা সবকিছুই আছে। বর্ষায় আমার সব ভেসে গেল মা। এই বলে চামেলি বৃষ্টির জলের মধ্যে সাঁতরে সাঁতরে নিজের ব্যাগ ধরার চেষ্টা করে, কিন্তু তবুও সে নিজের স্কুল ব্যাগ, বই খাতা কিছুই বাঁচাতে পারে না। সব জলের তোড়ে ভেসে চলে যায়। এর ফলে চামেলি খুবই কান্নাকাটি করতে শুরু করে। তুই চাইলেই আর ওই জিনিসগুলো বাঁচাতে পারবি না রে মা। তুই আর কান্নাকাটি করিস না। আমি কিছুতেই তোর কষ্ট আর সহ্য করতে পারবো না। একটু বৃষ্টিটা কমতে দে। আমি পারলে ঘটি বাটি সব বিক্রি করে তোর পড়াশোনার জিনিসপত্র আবার কিনে এনে দেব। আমাদের মেয়ে কপাল খারাপ করে আমাদের ঘরে জন্ম নিয়েছে গো। তা না হলে এত মেধাবী মেয়ে আমাদের মতো গরিব ঘরে জন্মায়? কত ভালো মেয়ে বলো তো। আমাদের তো মুখ ফুটে কখনোই কোনো খারাপ কথা বলে না, কিন্তু আজকে দেখো, এই বৃষ্টির মধ্যে আমার মেয়ের সবচেয়ে প্রিয় পড়াশোনার জিনিসপত্রগুলো ভেসে যাচ্ছে, কিন্তু আমরা কেউ কিচ্ছু করতে পারছি না। অন্যদিকে মোনা নিজের বাড়িতে বসে বসে বৃষ্টির মধ্যে টিভি দেখে এবং মজা করে পাঁপড় ভাজা ও পেঁয়াজি খেতে থাকে।
আজকের মতো যদি এই সপ্তাহ জুড়ে বৃষ্টির কারণে স্কুল ছুটি হয়ে যায় তাহলে খুব মজা হবে। আমি প্রত্যেকদিন বাড়িতে বসে বসে এভাবে পেঁয়াজি খাবো আর টিভি দেখবো, কি মজা। আমি তো চাই আরো বেশি পরিমাণে বৃষ্টি পড়ুক, বৃষ্টি পড়ে যেন গোটা শহর ভেসে যায়। মোনা বৃষ্টির মধ্যে গরিব মানুষদের কষ্ট বুঝতে পারে না। সে জানালার ধারে দাঁড়িয়ে মাঝে মাঝে বৃষ্টির মধ্যে হাত বাড়িয়ে বৃষ্টি এনজয় করে। বেশ কয়েক ঘন্টা পর বৃষ্টির দাপট কমে যায়, কিন্তু ততক্ষণে চামেলিদের ঘরের সমস্ত জিনিসপত্র এবং তার লেখাপড়ার জিনিসপত্র সবই তছনছ হয়ে যায়। চামেলি আর পরের দিনের জন্য কোনো হোমওয়ার্ক করতে পারে না। বৃষ্টির জলে তার স্কুল ব্যাগ এবং লেখাপড়া করা যাবতীয় জিনিস ভেসে যাওয়ায় সে পরের দিন সকালবেলা একটা প্লাস্টিকের ব্যাগে করে কয়েকটা কাগজ এবং একটা পেন নিয়ে স্কুলে পৌঁছায়। কি হলো চামেলি, তুমি এরকম কাঁদতে কাঁদতে স্কুলে এসেছো? এই প্লাস্টিকের ব্যাগ নিয়ে এলে কেন তুমি? তোমার পরিবারে কি কোনো সমস্যা হয়েছে? তোমার স্কুল ব্যাগ আর বইপত্র কোথায় গেল? ম্যাডাম, কালকে বৃষ্টিতে আমার পড়াশোনা করার সব জিনিস ভেসে গেছে। আমি আজকে সেই জন্য কিছু নিয়ে আসতে পারিনি, আর আমি কোনো হোমওয়ার্কও নিয়ে আসতে পারিনি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি যাও, গিয়ে তোমার জায়গায় বসো। আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আর তোমার জন্য বইপত্র স্কুলের ব্যাগের ব্যবস্থা করে দেব। তুমি চিন্তা করো না। ম্যাডামের এই কথা শুনে মোনা ভীষণ পরিমাণে রেগে যায়। সে রম্ভা ম্যাডামের উপর দ্বিচারিতা করার অভিযোগ করে। ম্যাম, আমরা সবাই আপনাকে বললাম যে কালকে বৃষ্টিতে আরাম করে খাওয়া দাওয়া করেছি আর ঘুমিয়ে পড়েছি বলে আমরা কোনো হোমওয়ার্ক করতে পারিনি। আপনি তো আমাদের খুব বকেছেন। আর চামেলি বৃষ্টির অজুহাত দেখিয়ে হোমওয়ার্ক সাবমিট করেনি, তারপরও আপনার হাত থেকে বেঁচে গেল। আপনি আবার ওকে ফ্রিতে স্কুল ব্যাগ বইপত্র দেবেন বলছেন। আসলে না চাইতেই জীবনের সবকিছু পেয়ে গেছো তো, তাই তুমি কষ্ট কাকে বলে বুঝতে পারবে না। একসময় আমিও এরকম বৃষ্টির মধ্যে নিজের সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে জীবনে দাঁড় করিয়েছি। তাই আমি সবসময় চামেলির কষ্টটা বুঝতে পারি। কোথায়? তোমরা তো ওর বন্ধু, তাই বন্ধু হিসেবে এক বন্ধুর বৃষ্টিতে বইপত্র সব ভেসে গেছে, তাই জন্য কোনো দায়িত্ব পালন করার প্রয়োজন মনে করছো না তোমরা? মোনা রম্ভা ম্যাডামের কোনো প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু সে তখনও পর্যন্ত মনে মনে চামেলি এবং তার গরিব পরিবারের কোনো কষ্ট অনুভব করতে পারে না। স্কুল শেষ হয়ে যাওয়ার পর সমস্ত ছাত্রীরা বৃষ্টির মধ্যে যে যার মতো বাড়িতে চলে যায়। সেই দিন রাত্রিবেলা বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেলে চতুর্দিকে রাস্তায় প্রায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। চামেলিকে স্কুলের তরফ থেকে স্কুল ব্যাগ এবং কিছু বইপত্র দেওয়া হলে চামেলি সেই স্কুল ব্যাগ মাথায় করে হাঁটু জল পার করে স্কুলের দিকে এগিয়ে আসে। আর সেই মুহূর্তে মোনা গাড়ি করে জমা জল চামেলির গায়ে ছিটিয়ে দিয়ে এগিয়ে যায়। সরি রে চামেলি, আমার ড্রাইভার দাদা জলের মধ্যে বুঝতে পারিনি যে তুই রাস্তা দিয়ে স্কুল ব্যাগ মাথায় করে স্কুলে যাচ্ছিস, তাই ভুলবশত তোর গায়ে জল ছিটিয়ে গেছে। এই, তুই এমন করে স্কুল ব্যাগটাকে মাথায় রেখেছিস কেন? মনে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জিনিস তোর ব্যাগে আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস তো আছেই, ওই জন্যই তো জিনিসটাকে রক্ষা করে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। মোনা চামেলির কথাই কোনো পাত্তা দেয় না। সে তার কাছ থেকে হুশ করে গাড়ি নিয়ে স্কুলের জন্য বেরিয়ে যায়, কিন্তু সে একবারের জন্য চামেলিকে তাদের গাড়িতে উঠতে বলে না। এর ফলে চামেলির খুবই খারাপ লাগে। চামেলি কোনো মতে স্কুলে গিয়ে পৌঁছায়। সেই সময় ক্লাস শুরু হলে মোনা ব্যতিব্যস্ত হয়ে ওঠে। আমার একটা দামি পেন্সিল বক্স আর আমার ক্লাস ওয়ার্কের খাতাটা কোথায় গেল? কালকে স্কুল থেকে বাড়ি ফেরার পর আমার ব্যাগে তো কেউ হাত দেয়নি। আমি কালকে ব্যাগ থেকে কোনো কিছু বেরও করিনি, তাহলে ওই জিনিসগুলো কোথায় গেল? নিশ্চয়ই কালকে কেউ শয়তানি করে আমার ব্যাগ থেকে ওগুলো চুরি করে নিয়েছে। মোনা ক্লাস টিচারের কাছে গিয়ে তার ব্যাগ থেকে পেন্সিল বক্স এবং ক্লাস ওয়ার্কের খাতা চুরি হয়ে যাওয়ার অভিযোগ জানায় এবং সেই সাথে সেই সব দোষ চামেলির ঘাড়ে চাপিয়ে দেয়। চামেলি 1 মাস ধরে কোনো ক্লাস ভালো করে অ্যাটেন্ড করতে পারেনি বলে তাই ও আমার ক্লাস ওয়ার্কের খাতাটা চুরি করে নিয়েছে আর আমার পেন্সিল বক্সটাও নিয়ে নিয়েছে। মোনা, তুই বেকার বেকার আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছিস। আমি তোর একটা জিনিসও চুরি করিনি। হ্যাঁ, তোর এই জিনিসগুলো আমার কাছে আছে, কিন্তু এগুলো আমি চুরি করিনি। চামেলির কথা শুনে ক্লাসের সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। চামেলি নিজের ব্যাগ থেকে মোনার জিনিসপত্র বের করে মোনার হাতে দিয়ে দেয়। এই দেখে সকলে ভাবে চামেলি সত্যি সত্যি মোনার জিনিসগুলো চুরি করেছে। দেখেছেন ম্যাম, কি সাংঘাতিক মেয়ে। এখন যেই দেখেছে নিজেরাই ধরা পড়ে যাবে তখন নিজেই সব জিনিসপত্র বের করে দিয়ে দিচ্ছে। এরকম মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া উচিত।
আমি যদি সত্যি তোর জিনিসগুলো চুরি করতাম তাহলে এগুলোকে বৃষ্টির মধ্যে ব্যাগে ভরে মাথায় করে আমি নিয়ে আসতাম না, আমি তো বাড়িতেই রেখে আসতে পারতাম। আসলে গতকাল তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে মোনা স্কুল থেকে বেরিয়ে যায়। সেই সময় তার ক্লাস ওয়ার্কের একটি খাতা এবং দামি পেন্সিল বক্স ক্লাসের মধ্যেই পড়ে যায়। চামেলি যখন বাড়ি ফিরতে যাবে তখন সেই জিনিসপত্রগুলো তার চোখে পড়ে। সেই খাতার উপর মোনার নাম লেখা ছিল। সেই দেখে চামেলি জিনিসগুলো নিজের কাছে রেখে দেয়। এগুলো এখানে রেখে যাওয়া ঠিক হবে না, আমি বরং আজকে বাড়ি নিয়ে চলে যাই, কালকে এসে মোনাকে দিয়ে যাব। এই বলে চামেলি মোনার জিনিসগুলো বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর সে বৃষ্টির মধ্যে খুবই যত্নে মোনার খাতা এবং পেন্সিলগুলো বাক্সের মধ্যে তুলে রাখে। পরের দিন যাতে বৃষ্টিতে সেই জিনিসগুলো জলে ডুবে না যায় তাই সে স্কুল ব্যাগ মাথায় করে নিয়ে স্কুলে আসে, যাতে মোনার সমস্ত জিনিসপত্রগুলো নিরাপদ থাকে। এই কথা শুনে মোনার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তার মানে তুই এত কষ্ট করে আমার জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে এসেছিস? আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোকে কত অপমান করেছি, কিন্তু তুই আমার জন্য এত ভাবলি? নিজে ভিজে গেছিস তবুও আমার জিনিসগুলোকে ভিজতে দিসনি, কারণ আমি তোকে নিজের বন্ধু ভাবি, তুই নাও ভাবতে পারিস, তাই তোকে হেল্প করা আমার কর্তব্য। এরপরেও আমি তোকে হেল্প করব। এবার থেকে বৃষ্টির মধ্যে তোর যখন লেট হবে তুই আমার খাতা থেকে নোটগুলো লিখে নিবি, আমি তোকে আর কষ্ট করতে দেব না। আর রোজ তুই আমার সাথে আমার গাড়ি করে স্কুলে আসবি, আমি তোকে তোর বাড়িতেও পৌঁছে দেব, তোকে তাহলে বৃষ্টির মধ্যে আর ভিজতে হবে না। সেদিনের পর থেকে মোনা প্রত্যেক দিন বৃষ্টির মধ্যে চামেলিকে নিজের গাড়ি থেকে স্কুলে নিয়ে আসে। দুই বান্ধবী একসঙ্গে থাকতে থাকতে একে অপরের প্রিয় বান্ধবী হয়ে ওঠে। মোনা তার বাবাকে বলে চামেলিদের পাকা ঘর বানানোর ব্যবস্থা করে। এভাবেই চামেলি এবং তার পরিবারকে আর কষ্টে দিন কাটাতে হয় না। সেই সাথে দুই বান্ধবী বর্ষায় আনন্দ করতে করতে স্কুলে যায়।